দেখেন শুধু কোয়ালিটি অফ ক্রিকেটের কথা যদি বলেন, তাহলে এবারের বিপিএল আমার কাছে মানে অন্যতম সেরা বিপিএল মনে হচ্ছে। অন্তত ১ম ২ দিনে যেরকম খেলা দেখলাম। এর একটা কারণ হতে পারে যে আমি বহুকাল আসলে এত কিনভাবে বিপিএল এর খেলা দেখি না। এবার যেহেতু ছুটিতে আছি একটু টানা দেখতেছি। আর এই কনটেন্ট করার জন্যও তো দেখতে হচ্ছে। সব মিলে আমার খুবই মজা লাগতেছে, খুবই মজা লাগতেছে। সেটা যেমন ব্যাটসম্যানরা খুব দারুণ করতেছেন। বোলাররা সবচেয়ে বড় কথা যে আমাদের পেস বোলাররা, বিশেষত যারা আমাদের বোলার মানে ন্যাশনাল টিমের আশেপাশে ন্যাশনাল টিমে যারা, তারা ফাটায় দিচ্ছে একদম। ফলে দুর্দান্ত হচ্ছে সবকিছু মিলায় এবং প্রতিদিনই যেটা হচ্ছে ফার্স্ট ম্যাচটা খুব হাই স্কোরিং হচ্ছে, সেকেন্ড ম্যাচে এসে একটু স্ট্রাগল করতে হচ্ছে। সব মিলায় দেখতে ভাল লাগতেছে। যদিও আজকে শুধু বোলারদের নিয়ে বললেই সেটা ভালো হতো। কারণ আজকে একই দিনে তানজিম সাকিব, নাহিদ রানা, হাসানের ব্যাপারটা আবার স্কোর কার্ডে বুঝবেন না। বলব। এদের সবাইরে নিয়ে যদি ইনক্লুডিং আমাদের আবু হায়দার, রনি, সাইফুদ্দিন সবাই ভালো করছে। ফলে আজকে শুধু বোলারদের নিয়ে বললেই ভালো হতো। সেটা হয়তো আগামী ২-১ দিনের মধ্যে বলব। কিন্তু আজকে আমি বলতে চাই যে আমার যে ক্যাডার, সেই ক্যাডার শামীম পাটোয়ারিকে নিয়ে। কারণ শামীম পাটোয়ারির আজকের যে ইনিংসটা সে ম্যাচ জিতাইতে পারে নাই কিন্তু ইনিংসটা খুব সেন্সেবল এবং তার সঙ্গে হাসানের যে বুদ্ধিভিত্তিক লড়াইটা হইছে আমি মনে করি শুধু এইটা নিয়ে একটা কনটেন্ট হওয়া উচিত। সেটা মানে কজন দেখবে সেই ভয়ে শুধু এটা নিয়ে করতে পারলাম না। তবে শামীমের যে এই ফিরে আসার একেবারে ফ্রম ফার্স্ট ডে টু আজকে পর্যন্ত ওরে আমি খুব ভালোভাবে ফলো করতেছি। ওভার ফোন এবং ওরে যারা নির্দেশনা দিচ্ছেন তাদের সঙ্গে আমার বেশ একটা সম্পর্ক ছিল এবং প্রতিদিন এটা আমি জানতাম। ফলে আজকে আমার মনে হয় একটু শামীমরে নিয়ে আলাদা করে ২ টো লাইন কথা বলা দরকার। শুরুতেই একটা জিনিস পরিষ্কার করে নিই সেটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডটা গতকালকে পেছনটা দেখেই আমার মনে হচ্ছিল যে খুব বেশি ডিস্ট্রাকশন পেছনে। মানে ভিউয়াররা আসলে অস্বস্তি বোধ করবেন। পরে এটা করতে গিয়ে কাঁচা হাতে ওই যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে গেছি আরো খারাপ হইছে জিনিসটা। পরে দেখি যে আরো খারাপ হইছে। ফলে আমি আরকি আজকে এই অবস্থায় ছেড়ে দিচ্ছি। তো যাই হোক এইটা তো আর মূল আলোচ্য হইতে পারে না। আজকে ১ম এ যেটা বলি যে আমাদের ফাস্ট বোলারদের কথা। ২ লাইনে শেষ করে দেই। আমাদের ফাস্ট বোলাররা দুর্দান্ত ফর্মে আছেন। নাহিদ গতকালকের আগের দিনই দুর্দান্ত বল করছেন। সেই অনুযায়ী রিওয়ার্ড পান নাই। মানে নাহিদ তো এখন আসলে আমাদের দেশের বোলিং এর একটা প্রতীকে পরিণত হয়েছেন। যে একটা নতুন বেঞ্চমার্ক তৈরি করছেন। যেকোনো ফরম্যাটের ক্রিকেটে নাহিদ রানা এখন অসাধারণ একটা ব্যাপার। এত পেস, এত অ্যাকুরেসি এবং কম বেশি ভেরিয়েশন এবং মানে সেই যে পেস ভেরিয়েশন সবকিছু মিলায় দুর্দান্ত ব্যাপার। আজকে ছেলেটা রিওয়ার্ড পেয়েছে। ৪ টা উইকেট পাইছে। আজকে ৪ উইকেট কিন্তু আমাদের আবু হায়দার রনিও পাইছে। কিন্তু রনি রানটা একটু বেশি খরচ করে ফেলছে। তানজিম সাকিব তো দুর্দান্ত করছে। বিশেষ করে তানজিম সাকিবের ১ম স্পেলটা যদি আলাদা করে দেখে থাকেন তাহলে বুঝবেন যে হাউ ডেঞ্জারাস হি ওয়াজ। ২ ওভার বল করছে তো সেখানে ৪ রান দিছে, ১ টা উইকেট পাইছে। সবচেয়ে বড় কথা এই টি-টোয়েন্টির মার কাটারি খেলায় সে মেডেল নিয়ে নিছে ওইখানে একটা। মানে সেই আসলে ওই গেমটারে লো স্কোরিং গেমে পরিণত করে ফেলছে। আনবিলিভেবল বোলিং করছে। এবং হাসানের কথাটা আমি বলব আসলে শামীমের কথা যখন বলব তখন গিয়ে। ও আচ্ছা এর মধ্যে আমাদের সাইফুদ্দিন খুব ইকোনমিক্যাল বোলিং করছে। ২ উইকেট পাইলেও দুর্দান্ত বল করছে। আর শেষে গিয়ে আর একটা লাইন একটু সংযোজন করব সেটা হচ্ছে যে এই ওশানে থমাস টাইপের বিদেশি খেলানো এইটা আসলে আমাদের কি উপকৃত করে আল্টিমেটলি? বিদেশি নাম যোগ করা কি কোনো প্রোফাইল ভারী করার ব্যাপার কিনা? যাই হোক আগে একটু শামীম পাটোয়ারিরে নিয়ে বলি। আজকে যখন শামীম ব্যাট করতেছিল তখন খুবই লাকিলি টি স্পোর্টস এর যে বাংলা ধারাভাষ্য ওখানে কথা বলতেছিলেন হান্নান সরকার। তো আমি হান্নান ভাইয়ের সঙ্গেই আসলে এই শামীম বিষয়ে কানেক্টেড ছিলাম একেবারে শামীম যখন তার এই প্রত্যাবর্তন প্রক্রিয়া শুরু করে তখন থেকে। সেটা একটা কাকতালীয় ব্যাপার। আমি তখন মাত্রই কনটেন্ট শুরু করছি। এই পর্যায়ে যে স্পোর্টসে আবার কাজ করা শুরু করলাম। তখন একদিন দেখলাম যে কোনো একটা মিডিয়া একটা নিউজ করছে এরকম যে শামীম প্র্যাকটিস করার জায়গা পাচ্ছেন না এবং তাকে স্টেডিয়াম থেকে বের করে দেওয়া হয়েছে। এটা সেনসেশনাল কথা ছিল। পরে জানছি যে মূলত মাঠে সংস্কার চলতেছিল ওকে মূল মাঠ থেকে বের হয়ে ইয়েতে আ একাডেমি মাঠে প্র্যাকটিস করতে বলা হয়েছে। নাথিং রং উইথ দ্যাট। কিন্তু ঘটনা হচ্ছে যে ওর আসলে এরকম একা প্র্যাকটিস করতে হচ্ছে কেন? এইটা নিয়ে আমি খোঁজখবর নেওয়া শুরু করলাম। আমার মনে হয় যে হান্নান ভাই যেহেতু নতুন সিলেক্টর হইছে সে হয়তো ব্যাপারটা বলতে পারবে। তখন আমি হান্নান ভাইরে বললাম যে, "ওর আসলে কি অবস্থা? ওরা একা প্র্যাকটিস করতে হচ্ছে কেন?" হান্নান ভাই বলল যে, "দাদা ওর অবস্থা হচ্ছে যে আমি এই যে ১ম আমি বঙ্গবন্ধু স্টেডিয়ামে আমাদের টিমের যে ফিটনেস টেস্ট হলো ওখানে গেলাম।
গিয়ে দেখি শামীম পাটোয়ারি সে ফিটনেস টেস্টে অংশ নিচ্ছে এবং দাদা আক্ষরিক অর্থে ওরে দেখে চেনা যাচ্ছিল না যে ও কোনো কালে ক্রিকেট খেলছে বা খেলবে। মানে একটা বেড অফ সাইজ, পেট বড় হয়ে গেছে। ওর পেছনটা তো সবসময় একটু বড়, বাল্কি সাইজের এরকম থাকে অনেকের। কিন্তু সেটাও বেড অফ হইছে আর নড়তেই পারতেছে না। সবার চেয়ে খারাপ করছে ফিটনেস টেস্ট। তখন হান্নান ভাই যেহেতু অনেকদিন ধরে ক্রিকেট খেলছে এবং ফলো করতেছে, সে তার ভালোবাসার জায়গা থেকে শামীমরে ডাইকে নিছে। ডাকে নিয়ে বলছে যে, "তুমি আমার কথাটারে বিসিবির কথাও ধরতে পারো, ব্যক্তিগতভাবে বড় ভাইয়ের কথাও ধরতে পারো। সেটা হচ্ছে যে তুমি যদি ফিটনেস মারাত্মক লেভেলে আগামী কয়েক মাসের মধ্যে উন্নতি না করো, তাহলে আর তোমার জীবনে ক্রিকেট খেলা মানে টপ লেভেলে খেলা হবে না। ওখানেই তোমার ক্যারিয়ার শেষ। তুমি এই ফিটনেসটা ডেভেলপ করে আসো, তারপরে তোমার ডেভেলপমেন্টের জন্য কি, কি করতে হয় সেটা আমি দায়িত্ব নিচ্ছি।" কারণ হান্নান ভাই সম্ভবত ওর ব্যাটিং এর একটু পছন্দ করতেন আগে থেকে। আজকে ঠিক সেই গল্পটা হান্নান ভাই ওই ইয়েতে করতেছিলেন, ধারাভাষ্যে করতেছিলেন। এরপরে শামীম যে জিনিসটা দেখাইছে, বিসিবি তাকে বিস্তর সাপোর্ট দিছে। বিসিবি তাকে ফিটনেস ট্রেনারের সঙ্গে কাজ করার সুযোগ দিছে, জিম করাইছে, নানা রকম সাপোর্ট দিছে। কিন্তু এখানে মূল কৃতিত্বটা শামীমের। শামীম ওই নষ্ট ফিটনেসটারে মানে ওরকম একটা বেঢপ পেট, চিনে চর্বি জমে গেছিল পর্যন্ত। সে নড়তে পারে না ঠিকমতো। সেই জায়গা থেকে আজকে আপনারা দেখছেন যে সিঙ্গেলরে সে কিভাবে ডাবল বানাচ্ছে। মানে সে ১ম ওই আন্ডার 19 এর আগের চেয়েও বেটার ফিটনেস ফর্ম এ চলে গেছে মনে হচ্ছে। মানে সে তার মেদ ছড়াইছে, ফিটনেস ডেভেলপ করছে। ফিটনেস নট অল অ্যাবাউট মেদ। এখানে আরো অনেক ব্যাপার আছে। যে জায়গাটায় ছিল শামীম, শামীম তো একটা সুপার অ্যাথলেট ছিল যখন আন্ডার 19 থেকে মাত্র বেরোলো। তখন আমরা বিশ্বাস করতাম যে ও বাংলাদেশের বেস্ট এভার ফিল্ডার এবং ব্যাটে, পার্ট টাইম বোলিংয়ে শামীম একটা অসাধারণ সম্পদ। সেই সম্পদটা নিজে নষ্ট হয়ে যাচ্ছিল, আবার নিজে সেই জায়গা থেকে ফিরে আসছে। এই যে প্রত্যাবর্তন, আমি সবসময় বলি যে কামব্যাক স্টোরি একটা আলাদা জিনিস। আপনি হারতে পারেন জীবনে, হারবেন না। হারটাই তো পার্ট অফ লাইফ। আপনার লাইফে এমন সব সময় আসবে যখন মনে হবে যে আর হবে না, এখানেই শেষ। ওইখান থেকে যারা ফিরে আসতে পারে তারা দেবব্রতর চেয়ে বেটার হয়। আমি তো ফিরে আসার লোক কখনোই ছিলাম না। কিন্তু আমার এই গল্পগুলো জানতে ভালো লাগে। ওরে আমার ধারণা আরো অনেকেই এরকম উৎসাহ দিচ্ছেন, নিশ্চিত দিচ্ছেন। বোর্ড খুব উৎসাহ দিচ্ছে এবং বোর্ড একটা দারুণ কাজ করছে। তাকে ওই সময় এমার্জিং দলে খেলাইছে, এইচপি দলে একটা অস্ট্রেলিয়া ট্যুরে পাঠাইছে। এবং এইচপি দলের সঙ্গে অস্ট্রেলিয়াতে ওই যে বড় টুর্নামেন্টটা খেললো আপনাদের মনে আছে? কতগুলো বিগ ব্যাশ টিম, বিগ ব্যাশের একাডেমি টিম, তারপরে পাকিস্তান শায়ান্স মানে পাকিস্তানি দল। সব মিলে বড় একটা বোধহয় ৮ দলীয় বা ১০ দলীয় টুর্নামেন্ট ছিল। ওইটা দিয়েই কিন্তু শামীমের আসলে কামব্যাকটা শুরু হলো। এরপরে তো সে এসে ওয়েস্ট ইন্ডিজে কেমন খেললো আপনারা দেখছেন। কিন্তু ওয়েস্ট ইন্ডিজে আসলে আমরা শামীম এবার ফেরার পরে কি, কি ধ্বংসাত্মক চেঞ্জ নিয়ে আসছে, যেজন্য আমি তাকে বলতেছি দ্য ক্যাডার। সেই ক্যাডার রূপটা ওয়েস্ট ইন্ডিজেও ঠিক দেখা যায় নাই। সেইটা আজকে দেখা গেছে। সেটা কেমন? আমি তার দেখলাম অবিশ্বাস্য ফুটওয়ার্ক, যেটা শামীমের আগে ছিল না। শামীম উইকেটে একটু হাঁটাহাঁটি করতে পছন্দ করে। হাঁটাহাঁটি আর ফুটওয়ার্ক, প্রপার চ্যানেলে গিয়ে দাঁড়ানো, প্রপার লাইনে যাওয়া ওই ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে, এটা বিরাট ব্যাপার রে ভাই, বিরাট ব্যাপার। এই যে হেঁটে ব্যাট করা, এটা অ্যাচিভ করা খুব কঠিন। এটা বাই বন্ড থাকে লোকেদের। স্বামীর ভেতরে এটা ছিল না আগে। আগে কক্ষনো দেখি নাই। তারপরে ও অফ সাইড দিয়ে ধরেন সব সাইডেই ও সবসময় ভালো খেলে। কিন্তু দৃষ্টিনন্দন স্কোয়ার কাট করতেছে, দৃষ্টিনন্দন কাভার ড্রাইভ করতেছে। আবার যখন সে ছক্কা মারতেছে লেগ সাইডে সুইপ করে, তখন ব্যাটটা একদম সুইং করে এই পাশে চলে আসতেছে। মানে ওর প্রত্যেকটা শটে ব্যাট সুইং, ফলো থ্রু, ব্যাটের ফলো থ্রু। এটা অবিশ্বাস্য। মানে শামীম এখন প্রপার ডেস্ট্রয়ার হয়ে উঠছে। প্রপার ডেস্ট্রয়ার। আগে শামীম ছিল হচ্ছে আমি সরি টু সে আগের শামীম ছিল হচ্ছে আমাদের নুরুল হাসান সোহানের একটা সংস্করণ। মানে সব বলে আড়াআড়ি ব্যাট চালায়। ওই যে আফ্রিদির সমালোচনা করতে গিয়ে, শহীদ খান আফ্রিদির সমালোচনা করতে গিয়ে একবার সেলিম মালিক সম্ভবত বলছিলেন, "যেকোনো নবিশের হাতে ব্যাট ধরায় দিলে সে ব্যাট আড়াআড়ি চালাবে।" তো নবিশ আর ক্রিকেটারের পার্থক্যটাই হচ্ছে এই জায়গায় যে সব ব্যাটে আমি আড়াআড়ি চালাবো না। এই যে ব্যাট সুইং এর কথা বলতেছি বা ফলো থ্রু কথা বলতেছি। আজকে সামি একটা জিনিস বলল যখন কমেন্ট্রি করতেছে, হান্নান ভাইয়ের সঙ্গে ও ছিল। সামির কমেন্ট্রি শুনে অবশ্যই একটা জ্ঞান অর্জনের মতো হয়। মনে হয় যে সেমিনার করতেছি। ছেলেটা এত জানে। অনেকে ইয়ে করতেছেন, দাবি করতেছেন যে সামির লাইফ স্টোরি জানানোর জন্য ওইটা পূরণ হবে। বিপিএলটা শেষ হোক। সামিরে তো এর মধ্যে আমি এরকম ফ্রি পাবো না। ওর তো পেশাগত ব্যাপার আছে। ও তো পেশাগতভাবে সাংবাদিক। ওকে অনেক কাজ করতে হয়। যমুনা টিভির কাজ করতে হয়, ধারাভাষ্য দিতে হয়, আবার নিজের কনটেন্ট বানানো আছে। বিপিএলটা শেষ হোক, আমি ওর ওই যে ইয়ে মাঠে, ধানমন্ডি মাঠে গিয়ে ওর লম্বা করে ইন্টারভিউ নিবো আর আপনাদের জানাবো ওর গল্পটা। ও অসাধারণ ইয়ে ওর
পাণ্ডিত্য। এখন বাংলাদেশের একমাত্র মানে সার্টিফাইড অ্যানালিস্ট সে। যাই হোক সেটা পরে বলি। সামি একটা জিনিস বলতেছিল যে ওইটা আমি অত তো বুঝি না। সেটা হচ্ছে যে ওর স্ট্যান্স এ একটা বিরাট চেঞ্জ আসছে শামীমের। আগে তার ব্যাটের ফেসটা যেরকম থাকতো সেটা আমূল বদলে গেছে বলে সামি বলল। এইটা আমি ঠিক মানে ধরার মতো বা আমার মনে নাই আসলে ওর আগের স্ট্যান্সটা। নিশ্চয়ই এইসব চেঞ্জ হইছে। তা নাহলে হান্নান ভাইও বলতেছিলেন যে এইসব টেকনিক্যাল চেঞ্জ তো হইছেই। তা না হলে তো ওর ব্যাটের সুইং অত সুন্দর হয় না। একদম 360 সুইং মানে যেখান থেকে শুরু হয় সেখানে আবার ফিরে আসে যেন। আর ব্যাটে ফলো থ্রু মানে সে যখন শট করে আপনার বডি ব্যালান্স এইটা খুব জরুরি। ফলো থ্রু যত সুন্দর হবে আপনার ব্যালেন্স তত সুন্দর হবে। এটুকু বুঝি। টেকনিকের এই জায়গাটা বুঝি। এই জায়গাটায় একটা কথা বলি যে ও যখন ইয়েতে গেল, এইচপির হয়ে খেলতে গেল, তখন ওর মনে হলো যে ওর তো ব্যালেন্সটা আগের চেয়ে বেটার হয়েছে। এটা ওর নিজেই ফিল করা যায়। সবার আগে তো মানুষ নিজেই ফিল করে। তো সেইটায় ও তো ডিভিলিয়ার্স এর আগে থেকেই ভক্ত। ও YouTube এ প্রচুর ডিভিলিয়ার্স দেখা শুরু করল। ও বলতেছিল যে আমি মানে ফিল করতেছিলাম যে ডিভিলিয়ার্স আমার কোচ। মানে আমার কোচরা তো কাজ করতেছেনই আমারে নিয়ে। সঙ্গে ডিভিলিয়ার্সের কাছ থেকেও শিখতেছে। সেটা কিভাবে? ডিভিলিয়ার্সের ব্যাটিং দেখে। কারণ ডিভিলিয়ার্সের ব্যাটিং এর একটা বড় ব্যাপার ছিল মানে 60% ই ছিল হচ্ছে ব্যালেন্স। আপনি যখন 360 ব্যাটিং করবেন যেটা সূর্যকুমার যাদব বা ডিভিলিয়ার্স করে যে শুয়ে পড়ে এক হাতে মেরে দিল। এটার জন্য আপনার শরীরে মারাত্মক ব্যালেন্স থাকা লাগবে। নতুবা তো আপনি হুড়মুড় করে উইকেটের উপরে পড়ে যাবেন। আপনার ওই ব্যাট ওই যে সুইং করলেন ওইটা ঠিক বলে কানেক্টই হবে না, যাচ্ছে তাই হবে। আপনার প্রচুর ব্যালেন্স লাগবে। প্রত্যেকটা শট খেলার জন্য দারুণ ব্যালেন্স লাগবে। এবং সেই জিনিসটা অ্যাচিভ করতে গেলে আপনার ফলো থ্রুটা সুন্দর হতে হবে, আপনার স্ট্যান্স খুব চমৎকার হতে হবে এবং আপনার ভারসাম্য, শরীরের ভারসাম্যটা অসাধারণ হতে হবে। এই পুরো জিনিসটা শামীম দারুণ অর্জন করছে। এখন শামীমকে যেটা করতে হবে, এই ছেলেটার আমার এতকাল ধরে দেখার অভিজ্ঞতা থেকে ওর সঙ্গে আমার ১ম কথোপকথনের শুরু নিশ্চয়ই ২০১৯ সাল থেকে। কারণ ওই যে ২০২০ এর ব্যাচটারে আমি ২০১৯ থেকে মোটামুটি দেখি, কথাবার্তা হয়। তবে ২০২০ থেকে ও আমাকে চেনে, আমি ওকে চিনি এরকম রিলেশনটা। তো আমি সেই থেকে দেখি যতদূর বুঝি ওর ভিতরে একটা খুব বাচ্চা ছেলে বসবাস করে। বয়সও তো কম, বয়সও কম। তারপরে আবার ওর বয়সের তুলনায় যেমন ওর ব্যাচে বাকি যারা তানজিম সাকিব, আকবর, জয়, হৃদয় এরা কিন্তু খুব ম্যাচিউরড। কিন্তু ওর ভেতরের ব্যাপারটা হচ্ছে আমার কাছে যেটা মনে হয়েছে যে ওর ভিতরে একটা ১২-১৩ বছরের কিশোর বসবাস করে। কিশোরও না, শিশু বসবাস করে। এই শিশুটার যেটা হয় যে সাকসেস হ্যান্ডেল করা এবং ব্যর্থতা সামাল দেওয়া, এইটার একটু সমস্যা হয়। এই জায়গাগুলোতে ওর পাশে কাউকে লাগবে। আমি জানি না হয়তো সে এত পরিবর্তন নিয়ে আসছে, হয়তো তার কনফিডেন্স লেভেল আগের চেয়ে একটু বাড়ছে। এখন হয়তো সাকসেস আগের চেয়ে ভালো হ্যান্ডেল করতে পারবে। এবং ব্যর্থতাও আগের চেয়ে ভালো সামলাতে পারবে। এটা একটা মানুষের সফল হওয়ার জন্য খুব জরুরি। তামিম ইকবালের বিষয়ে তো আপনারা জানেন যে তার সেই বিখ্যাত কথা যে, "আপনার জীবনটা হচ্ছে একটা বৃত্তের মতো। কখনো আপনি এই পাশে থাকবেন, কখনো ও পাশে থাকবেন।" এটা হচ্ছে তামিম ইকবালের সবচেয়ে প্রিয় ডায়ালগ। তো আসলেই তাই। আপনার সফলতাও যেমন আসবে, ব্যর্থতাও আসবে। ওই টাইমগুলাতে আপনি কিভাবে নিজেকে হ্যান্ডেল করেন, ওইটাই আপনাকে সফল বানাবে। তো যদি বিসিবি ফিল করেন এবং টিম ম্যানেজমেন্ট ফিল করেন যে এখনো বাচ্চাটা বাচ্চা রয়ে গেছে, ওই জায়গাগুলোতে স্ট্রাগল করে ফেলতে পারে, তাহলে ওকে যেন সেই সাপোর্টটা একটু বিসিবি ঠিকমতো দেয়। যে ও যখন সফল হবে তখন যেন ওকে ধমক দেওয়া হয় যে, "এই পা মাটিতে রাখ।" ধমক দিয়েই বলতে হবে, নট নেসেসারি কিছু একটা ভাবে তো বলতে হবে। আবার ও যখন ব্যর্থ হবে যেদিন রান পাবে না, সেদিন ওকে ওইটা বুঝানো যে, "তুমি কিন্তু রান পাওয়া ছেলে, কোনো কারণে পাও নাই।" দেখেন মানে এই শামীম সম্পর্কে বলতে গিয়ে একদম খেলার একটু বর্ণনা দেই। আপনারা তো দেখছেন, শামীমের যারা খেলা দেখেন নাই তারা মিস করছেন। যদিও আজকে ওই আ একটা জিনিস ভুলে গেছি। অঙ্কন ছেলেটাকে নিয়েও প্রচুর বলা উচিত ছিল। কিন্তু ওইটা একটা আমি মিস করছি। অঙ্কনের খেলাটা দেখি নাই। ওই ফার্স্ট ইনিংসটা দেখতে পারিনি। তো অঙ্কন নিশ্চয়ই আরো ভালো করবে। অঙ্কনকে নিয়ে কোনো একদিন বলব। আজকে শামীমের শেষটা করি হচ্ছে খেলার একটা অংশ দিয়ে। শামীম তখন সম্ভবত 70 র কাছাকাছি পৌঁছে গেছে। তখন হাসান আসলো বোলিংয়ে। হাসান বোলিং ওই যে বলতেছিলাম হাসানের কথা বলব। হাসান কোনো উইকেট পায় নাই, অনেকগুলা রান লিক করছে। তারপরেও হাসান আমার দৃষ্টিতে আজকে অন্যতম সেরা পারফর্মার গতকালকের দিনের। কেন? সেটা হচ্ছে শামীম তখন একেবারে খুনে ফর্মে আছে। মানে যে বল করবে মেরে দিবে। সেটার জন্য সে করতেছে কি যে বোলাররে জাজ করতেছে বোলার কোন লাইনে বল করবে। বিশেষ করে নাসুম এটা খুব ভালো টের পাইছে। নাসুম বোধহয় একটা ওভারে ১ম ৪ বলে ২০ রান দিয়ে দিছে। যেখানে বল করতেছে, যে লাইনে যাচ্ছে শামীম হেঁটে গিয়ে সেই লাইনে বল জোনে এনে দাম করে মেরে দিচ্ছে।
এখন হাসানরে সামলানোর জন্য কি করছে? ও তো হাসানের বল স্টাডি করে আসছে। যে হাসান কি করবে? হাসানেরও ওয়াইডার ইয়র্কার দিবে। ওকে দাও। এটার জন্য শামীম প্রস্তুতি নিয়ে শামীম চলে গেছে 6th স্টাম্পে। মানে ক্যামেরা যখন সোজা ধরতেছে তখন ৩ টা স্টাম্প পরিষ্কার দেখা যাচ্ছে। তারপরেও খানিকটা জায়গা ফাঁকা, তারপরে গিয়ে শামীম দাঁড়াচ্ছে। মানে ও ডেলিভারি হওয়ার আগে, ডেলিভারির রিলিজ মোমেন্টের ঠিক আগ মুহূর্তে ও হেঁটে 6th স্টাম্পে চলে যাচ্ছে। আর হাসান, হাসান দ্য ম্যাজিশিয়ান, সে কি করতেছে ওই 6 স্টাম্পে যে দাঁড়াইছে ওইটাকে সে ধরে নিচ্ছে মিডল স্টাম্প। ওইখানে ফালায় বলটারে হালকা বের করে দিচ্ছে বা কোনোটা ওই জায়গার তুলনায় ও ওয়াইড ইয়র্কার মারতেছে। মানে তখন হাসান বল করতেছে অ্যাকচুয়ালি 8th স্টাম্পে। মানে এই যে ম্যাজিকটা, এবং আল্টিমেটলি শামীম ওই হাসানের একটা বলও ভালো করে মারতে পারল না। এবং এইটা হয়, মানে এইটা তো বড়, বড় বোলার ব্যাটসম্যানদের মধ্যেও হয়। তো হাসানের মেধা নিয়ে তো আমার কখনোই সন্দেহ নেই। আমি বলি যে বাংলাদেশে এখন পর্যন্ত পেস বোলার যত আসছে তার মধ্যে সম্ভবত সবচেয়ে মেধাবী এবং সবচেয়ে স্মার্ট বোলার। এবং এই ছেলেটাও, শামীমও খুব স্মার্ট। আজকে স্মার্টনেস এর একটা লড়াই দেখলাম। দেখেন খেলা দেখি শেষ পর্যন্ত এইসব টুকরো মোমেন্টের জন্য। একটা খেলা কি কেউ এই ২০-২০, ৪০ ওভার মনে রাখবে? সারা জীবন কেউ মনে রাখবে না। সবগুলো ৪-৬ ও আপনার মনে থাকবে না। মনে থাকবে না কারণ এত ৪-৬ হয় কে মনে রাখে? ৪-ছক আপনার বেশিদিন মনে থাকবে না। মনে থাকবে এইসব টুকরো, টুকরো লড়াই। আজও পর্যন্ত শেনওয়ান টেন্ডুলকারের সেই লড়াই সবার মনে আছে। তো এই যে হাসান আর শামীম যে লড়াইটা আজকে উপহার দিল, বুদ্ধির লড়াই, পুরোটা মাথার। আপনি বল করতেছেন হাত দিয়ে, ব্যাট করতেছেন হাত দিয়ে, কিন্তু খেলাটা চলতেছে মাথায়। এটাই জিনিস, এটাই জিনিস। শেষ বেলায় একটু সমালোচনা করি। সেটা হচ্ছে ওশান থমাসটা দেখে খুব বিরক্তি লাগলো। একটা মানে বোলার, সে ফিটনেস লেভেল এত পুয়ার, সে বল ক্যাচ ধরতে পারতেছে না। তারে টার্গেট করে ব্যাটসম্যান মেরে ইচ্ছা করে ডাবল নিয়ে নিচ্ছে যে ও তো পারবে না। ওর হাতের নিচ থেকে ৪ হয়ে যাচ্ছে। এবং বোলিংও তো যাচ্ছে তাই। ওকে দিয়ে পুরো বোলিংটা করানোরও সাহস পেল না ক্যাপ্টেন। এখন আপনারা মানে দল মালিকগুলোকে বলি এবং কোচদের বলি যে বিদেশি কোটা পূরণের জন্য এইসব খেলোয়াড় এনে এই যে ভরায় রাখতেছেন, আমাদের দরকার ছিল না এটা। আপনার বিদেশি খেলাতেই হবে এমন তো কোনো কথা নাই। ফ্রি থাকলে আনেন না। শাহিন শাহ আফ্রিদি বা এই টাইপের যারা আসছে ওদের কাছ থেকে তো আমাদের শেখার আছে। মাঠে পারফর্ম করতে পারুক বা না পারুক, শাহিন শাহ আফ্রিদি যখন সঙ্গে কথা বলবে, রানার সঙ্গে কথা বলবে, দুটো হলেও জিনিস ওখান থেকে নিতে পারবে। কিন্তু এই কাদের আনতেছেন? দেখেন এত কিছুর মধ্যেও এনসিএল টি-20 তে ভালো করা কতগুলো ছেলে, ওই যে পেসারটা কি যেন নাম? একটু আগে দেখে বসলাম, ভুলে গেছি। দীর্ঘ সময় পর্যন্ত এনসিএল টি-20 তে টপ উইকেট টেকার হিসাবে ছিল। বোধহয় কোনো দলও পায় নাই। এরকম এনসিএল টি-20 তে ভালো করছে এরকম কয়েকটা ছেলে এখনো পর্যন্ত মাঠে নামার সুযোগ পায় নাই, দল পায় নাই। তো তাদের বদলে আফগানিস্তানেরও কয়েকজন আসছে আমি দেখলাম। এরা ৫-৬ বছর আগে সব একেকজন বুড়া হয়ে গেছে। মানে আমি কাউরে বডি শেমিং করতে চাই না। বড়, বড় টাক দেখা যাচ্ছে, পেট ঝুলে পড়ছে। শ্রীলঙ্কার পেরেরা আসছে। পেরেরা তো আমার খুব পছন্দের খেলোয়াড় ছিল। কিন্তু এইটা কোন পেরেরা? যে ৫ বছর আগে বুড়ায় গেছে, ফুরায় গেছে। এদের দিয়ে কোটা পূরণ করার দরকার ছিল না। আমরা তো কোটা আর চাচ্ছি না। তো যাই হোক, তারপরেও অনেক সুন্দর খেলা হচ্ছে। খুব সুন্দর খেলা হচ্ছে। এই খেলাটা যেন ধরে রাখা যায়। একটু শঙ্কা আছে, উইকেটের মানটা প্রতিদিন একটু, একটু করে কিন্তু ডিটেরিওরেট করতেছে। মাত্র ২ দিনেই সেটা ফিল হচ্ছে। এটা যেন না হয়। উইকেটটা যেন একদম ফাইনাল পর্যন্ত এরকম সুন্দর থাকে। সিলেট, চিটাগাং সব জায়গায় সুন্দর থাকে। যাই হোক, বেশি কথা বলে ফেললাম। খেলা যেহেতু দেখতেছি বেশি বের হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।